নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। কাটা তেলের ব্যবসা নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। 3 জেলা প্রশাসনকে কড়া নির্দেশ, অবৈধ ব্যবসা বন্ধের নির্দেশ আদালতের তরফে। 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা শাসকের নির্দেশ। হলদিয়ায় এখনো চলছে কাটা তেলের বেআইনি ব্যবসা। হলদিয়ার খঞ্চিতে কাটা তেলের ব্যবসা, এক্সক্লুসিভ সেই ছবি। কাটা তেলের ব্যবসা নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। কাটা তেলের ব্যবসা নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। 3 জেলা প্রশাসনকে কড়া নির্দেশ হাইকোর্টের তরফে। অবৈধ ব্যবসা বন্ধের নির্দেশ আদালতের তরফে। 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা শাসককে নির্দেশ। হলদিয়ায় এখনো চলছে কাটা তেলের বেআইনি ব্যবসা। কাটা তেলের ব্যবসা বন্ধ করার নির্দেশ হাইকোর্টের তরফে। কাটা তেলের ব্যবসা নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। 3 জেলা প্রশাসনকে কড়া নির্দেশ হাইকোর্টের তরফে। কাটা তেলের ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। অবৈধ ব্যবসা বন্ধের নির্দেশ আদালতের তরফে। হলদিয়ায় এখনো চলছে কাটা তেলের বেআইনি ব্যবসা। 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা শাসকের নির্দেশ। কাটা তেলের ব্যবসা নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হলদিয়ায় এখনো চলছে কাটা তেলের বেআইনি ব্যবসা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, 3 জেলা শাসককে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে এই কাটা তেলের ব্যবসা বন্ধ করতে হবে। হাইকোর্টের তরফে ঠিক কি কি নির্দেশিকা জারি করা হয়েছে? দেখো অন্যটা যেটুকু জানা যাচ্ছে এখনো অব্দি যে হাইকোর্টের তরফে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে কাটা তেলের বিক্রি বন্ধ করতে হবে এবং 3 জেলা শাসক অর্থাৎ পূর্ব, পশ্চিম এবং ঝাড়গ্রামের জেলা শাসককে নিয়ে একটি কমিটি গঠন করতে হবে, যে কমিটিতে তারা তদন্ত করে দেখবে যাতে কাটা তেলের ব্যবসা বন্ধ হয়। ইতিমধ্যেই আমাদের হাতে যে ফুটেজ এসে পৌঁছেছে সেই ফুটেজে কিন্তু পরিষ্কার এখনো কিন্তু রমরমিয়ে চলছে কাটা তেলের ব্যবসা। অর্থাৎ দোকানে যেমন বিক্রি হচ্ছে তেমনি কিন্তু ট্যাঙ্কার থেকেই কিন্তু চুরি হচ্ছে তেল। ট্যাঙ্কারকে প্রথমে একটি ঘরে বা যে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু খুলেআম কিন্তু তেল কেটে এবং সেগুলো বিক্রি করা চলছে এবং সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরার সাথে সাথে ধরা পড়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। 3 জেলাকে হাইকোর্টের তরফে নির্দেশ, অবিলম্বে কাটা তেলের ব্যবসা বন্ধ করতে হবে। হলদিয়ায় এখনো চলছে কাটা তেলের বেআইনি ব্যবসা। হলদিয়ায় এখনো চলছে কাটা তেলের বেআইনি ব্যবসা। হলদিয়ায় খঞ্চিতে কাটা তেলের ব্যবসা, সেই এক্সক্লুসিভ ছবি কলকাতা টিভির হাতে। গ্রামীণ হাওড়ায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। বর্তমান ও প্রাক্তন সভাপতির কাজিয়া তুঙ্গে। রক্তদান শিবিরকে ঘিরেও গোষ্ঠীদ্বন্দ্ব। দিলীপ ঘোষের উপস্থিতিতে আদি নব্য দ্বন্দ্ব। দিলীপ ঘোষের উপস্থিতিতেই আদি নব্য দ্বন্দ্ব। রক্ত শিবিরকে ঘিরে গোষ্ঠীকোন্দল। গ্রামীণ হাওড়ায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। দিলীপ ঘোষের উপস্থিতিতেই আদি নব্য দ্বন্দ্ব তুঙ্গে। বর্তমান ও প্রাক্তন সভাপতি কাজিয়া তুঙ্গে। রক্তদান শিবিরকে কেন্দ্র করে তুলকালাম। গ্রামীণ হাওড়ায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্য। বর্তমান ও প্রাক্তন সভাপতির কাজিয়া তুঙ্গে। রক্তদান শিবিরকে ঘিরেও গোষ্ঠীদ্বন্দ্ব। দিলীপ ঘোষের উপস্থিতিতে আদি নব্য দ্বন্দ্ব। বর্তমান ও প্রাক্তন সভাপতির কাজিয়া। রক্তদান শিবিরকে ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। গ্রামীণ হাওড়ায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, দিলীপ ঘোষের উপস্থিতিতেই আদি নব্য দ্বন্দ্ব প্রকাশ্যে, কি জানা যাচ্ছে এই নিয়ে? একেবারে ঠিকই বলেছে। তোমাকে বলে রাখি, আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি রক্তদান শিবিরকে কেন্দ্র করে প্রকাশ্যে একদম হাওড়া গ্রামীণ জেলা বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল। হাওড়া গ্রামীণ জেলা বিজেপি বর্তমান সভাপতি, প্রাক্তন এবং বর্তমান দুই আদি এবং নব্য দুজনের মধ্যে লড়াই দেখা গেল। পাশাপাশি দুটো রক্তদান শিবিরের আয়োজন করা হলো। একেবারে 200 মিটারের মধ্যে বিজেপির দুটি গোষ্ঠী রক্তদান শিবির আয়োজন করলেন এবং একের অপরের দিকে দুটি শিবিরের মধ্যে উপস্থিত ছিলেন। যেরকম দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন একটি শিবিরে, উভয় শিবিরে আরো অন্যরকম শিবিরে প্রাক্তন সভাপতি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ যেরকম ছিলেন। পাশাপাশি ওই পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের জায়গাতেই রক্তদান শিবির হচ্ছে।
অর্থাৎ একই জায়গায় পাশাপাশি আদি নব্বর মধ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, একই জায়গায় পাশাপাশি রক্তদান শিবির হলো এবং দুপক্ষের মধ্যে একদম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য দেখা গেল। এই নিয়ে তৃণমূল কংগ্রেস অর্থাৎ যারা শাসক দল তারাও কটাক্ষ করলেন যে বিজেপি এইভাবেই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিজেদের মধ্যেই তৈরি হয় এবং এই নিয়ে যে শোরগোল হলো বিভিন্ন বাগনানের জায়গায় বেরিয়ে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। মাগুরার ওন্দায় চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। 21শে জুলাইয়ের প্রস্তুতি মিছিল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর দফায় দফায় উত্তেজনা। ওন্দা ব্লক তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। ওন্দায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল, তৃণমূলের অফিস ভাঙচুর, মহিলা নেত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ 3। লোকসভা ভোটে জয়ের পরেও গোষ্ঠীকোন্দলে জেরবার শাসক দল। 21শে জুলাইয়ের আগে যা ভাবাচ্ছে তৃণমূলকে। বাঁকুড়ার ওন্দার ঘটনায় যেমন জল গড়িয়েছে থানা, পুলিশ, আদালত পর্যন্ত। ঘটনার সূত্রপাত শুক্রবার। ওন্দায় 21শে জুলাইয়ের প্রস্তুতি মিছিল ঘিরে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। ওন্দা ব্লক অফিস মোড় থেকে ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁর নেতৃত্বে শহীদ দিবসের প্রস্তুতি মিছিল শুরু করেন তাঁর অনুগামীরা। এর কিছুক্ষণ পর তৃণমূল ব্লক সভাপতি উত্তম বিট দলের নেতাকর্মীদের নিয়ে পৃথক একটি মিছিল করেন। এই মিছিল ঘিরে ওন্দা শহরের বুকে প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয় পুলিশকে। এখানেই শেষ নয়। অভিযোগ, ওন্দা ব্লক তৃণমূল কার্যালয় ভাঙচুর চালায় তৃণমূলের অন্য এক গোষ্ঠী। দলীয় কার্যালয়ে ঢুকে এক তৃণমূল নেত্রীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। ওন্দা ব্লক তৃণমূল পার্টি অফিসে বসে আমি, উত্তম বিট মহাশয় এবং আরও প্রায় 8-10 জন ব্যক্তি মিলে আমরা ওখানে বসে 21শে জুলাই নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা প্রস্তুতি নেব কলকাতা যাওয়ার। আশিস দে, দোলন পরমাণিক, তাপস কালিন্দী এবং রামজীবন সঙ্গে আরও অনেক ব্যক্তি আছে যাদের নেতৃত্বে 2 পিকআপ ভ্যান লোক এসে পড়ে আমাদের উপরে হামলা চালায়। তাদের মধ্যে কয়েকজন আমার চুড়িদারের জামা ছিঁড়ে দেয়, আমাকে শ্লীলতাহানি করে এবং আমাকে মারধরও করা হয়। ওন্দা থানায় অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল নেত্রী। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক আশিস দে, তৃণমূল নেতা দোলন প্রামাণিক এবং সুবর্ণ মণ্ডলকে। 3 জনই ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ ঘনিষ্ঠ। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ভাঙতে গিয়েছিল বিজেপি নেতার রিসর্ট, ভাঙা হলো তৃণমূল নেতার খামার বাড়ি। শিলিগুড়ির ভোরের আলো এলাকার ওই দুটি নির্মাণ বেআইনি বলে অভিযোগ। বৈধ কাগজ দেখিয়ে বাঁচেন বিজেপি নেতা। শেষ রক্ষা হলো না তৃণমূল নেতার। ভাঙা পরে তৃণমূল নেতার খামার বাড়ি। সরকারি জমিতে কি করে গড়ে উঠল খামার বাড়ি, উঠছে সেই প্রশ্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিলই, সেই মতোই অ্যাকশনে শিলিগুড়ি পুলিশ প্রশাসন। সকাল থেকে বুলডোজার অভিযানে রাজগঞ্জের বিডিও। বুলডোজারের প্রথম গন্তব্য বিজেপি নেতার হোটেল, পরের ঠিকানা তৃণমূল নেতার খামার বাড়ি। শুক্রবার সকাল থেকে উত্তেজনা শিলিগুড়ি ভোরের আলো থানা এলাকায়। রাজগঞ্জের বিডিওর উপস্থিতিতে তৃণমূল নেতা রঞ্জন শীল শর্মার বেআইনি খামার বাড়ি ভেঙে দেওয়া হয়। গত বুধবার বেআইনি খামার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয় শিলিগুড়ি পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মাকে। এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত রঞ্জন শীল শর্মা তার বাড়িতে সরকারি বোর্ড লাগিয়ে দেয় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। এরপরেও রঞ্জনের খামার বাড়িতে বহাল তবিয়তেই ছিলেন কেয়ারটেকার। ওই খামার বাড়ির পাশেই থাকা আরও একটি রিসর্টের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। রিসর্টের মালিক স্থানীয় বিজেপি নেতা উত্তম রায়কে গ্রেপ্তার করে ভোরের আলো ফাঁড়ির পুলিশ। শুক্রবার বুলডোজার নিয়ে ওই এলাকায় পৌঁছন রাজগঞ্জ বিডিও, বিএলআরও এবং পুলিশ আধিকারিকরা। রিসর্ট ভাঙতে গেলে বিজেপি নেতা ছেলে তাপস রায় বিডিওকে রিসর্ট এবং জমির বৈধ কাগজপত্র দেখান। পুলিশ তাই রিসর্ট ভাঙার অভিযান থেকে পিছিয়ে আসে। কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। পুকুর ভরাট নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ফিরহাদ হাকিম।
দুবার এফআইআর করেও পুলিশ নিষ্ক্রিয় থাকলে লালবাজারে অভিযোগ জমা দিন। পুকুর ভরাট যাতে না হয় দেখা উচিত থানার। বেশিরভাগ থানা গ্রেপ্তার করে না। অভিযোগ জানাতে গেলে রাজনৈতিক দলের কথা বলে। কোনো রাজনৈতিক দলের দাদার বোর্ড নেই, মন্তব্য কলকাতা পুরসভার মেয়রের। শোনাবো ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিম। বারবার করে এফআইআর করে দেখি যে পুলিশ কাজ করছে না, তাহলে আমরা এফআইআর এর বেসিসে আমরা পুলিশ কমিশনারকে জানাবো যে এখানে পুলিশ কাজ করছে না বা এফআইআর করার সত্ত্বেও কর্ণপাত করছে না। এটা শুধু কর্পোরেশনের নয়, পুলিশেরও দেখার দায়িত্ব যে কোন পুকুর ভরাট হচ্ছে কি ভরাট হচ্ছে। নো পুকুর ভরাট হওয়া উচিত না, এটা থানারও দেখা উচিত। থানা কি করে, আপনাদের যখন যাবেন ওই পলিটিক্যাল পার্টি এই পলিটিক্যাল পার্টি করে, কোনো পলিটিক্যাল পার্টির দাদার নামে তো ওখানে বোর্ড নেই যে পুকুরটা আমি ভরাট করি, তাহলে অ্যাজাম্পশন। আর তোমার ডিউটি হচ্ছে ওটা দেখা, যে যদি কেউ পুকুর ভরাট করে তাকে অ্যারেস্ট করা, সেই কাজটা তুমি করবে। অনেক থানায় করেন, বেশিরভাগই পুলিশ করেন আমি জানি। যদি কেউ না করেন তাহলে আমরা দুবার করার পর যদি ইনঅ্যাকশন হয়েছে তাহলে আমি বলেছি যে তার নামে করে সোজা লালবাজারে জমা দিতে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, পুকুর ভরাট নিয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মেয়র ফিরহাদ হাকিম, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, আজকে যখন টক টু মেয়র চলছিল, টক টু মেয়রের শেষে সাংবাদিক সম্মেলনে 140 নম্বর ওয়ার্ডের একটি অভিযোগকে কেন্দ্র করে তাকে প্রশ্ন করা হয় যে শহর কলকাতায় বারবার বলা সত্ত্বেও কিন্তু টালা থেকে টালির একই অবস্থা চোখে পড়ছে, যে এনভায়রনমেন্টের কথা না ভেবে যত্রতত্র বেআইনিভাবে পুকুর ভরাট করা হচ্ছে এবং তার সঙ্গে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লোকাল কাউন্সিলর যুক্ত থাকছেন। আর এই বিষয়টাই তাকে যখন বলা হয় তখন তিনি একটা কথা বলেন যে অবশ্যই এটা সিরিয়াস ম্যাটার, আমি আমার আধিকারিকদের নিয়ে বিষয়টিকে সিরিয়াসলি দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে তিনি এটাও বলেছেন যে বিগত দিনে যে সমস্ত পুকুর ভরাটের অভিযোগ তার কাছে এসেছে সেখানে সংশ্লিষ্ট এলাকার যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশকে বিষয়টা দেখবার জন্য বলা হয়েছে এবং তারা সেখানে ইন্টারভেন করাতে অনেক জায়গাতেই কিন্তু মাঝ রাস্তাতেও বা পুকুর ভরাটের মুখেই কিন্তু পুকুর ভরাট বন্ধ করা সম্ভব হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে শহরকে যে পুকুর ভরাট বা জলাশয় ভরাট মুক্ত করা হয়েছে এমনটা বলা যাচ্ছে না। এই বিষয়টা নিয়ে যথেষ্ট কনসার্ন এবং আগামী প্রজন্মের ভালো রাখার স্বার্থে এবং এনভায়রনমেন্টের কথা মাথায় রেখে শহর কলকাতায় যে তিনি পরিকল্পনা নিয়েছেন যে একটি পুকুর বা একটি জলাশয়কেও তিনি বেআইনিভাবে বোঝাতে দেবেন না, বরঞ্চ সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে বহাল করা যায় সেই চেষ্টা করবে। সেই লক্ষ্যেই তিনি আগামী দিনে আরো কঠোর ভাবনা চিন্তা করে সেখানে যথেষ্ট অফিসিয়াল অর্থাৎ আধিকারিকদের মোবিলাইজেশন বাড়িয়ে এবং পুলিশকে ইনভলভ করে এই বিষয় নিয়ে ইতিমধ্যে পুলিশ কমিশনার নীল কুমার গোয়েলের সঙ্গে তিনি প্রায় 2বার থেকে 3বার কথাবার্তা বলেছেন বলে আমাদের জানি। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ফিরহাদ হাকিম। আরো একবার আপনাদের শোনাবো ঠিক কি অভিযোগ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। বারবার করে এফআইআর করে দেখি যে পুলিশ কাজ করছে না, তাহলে আমরা এফআইআর এর বেসিসে আমরা পুলিশ কমিশনারকে জানাবো যে এখানে পুলিশ কাজ করছে না বা এফআইআর করার সত্ত্বেও কর্ণপাত করছে না। এটা শুধু কর্পোরেশনের নয়, পুলিশেরও দেখার দায়িত্ব যে কোন পুকুর ভরাট হচ্ছে কি ভরাট হচ্ছে। নো পুকুর ভরাট হওয়া উচিত না, এটা থানারও দেখা উচিত। থানা কি করে, আপনাদের যখন যাবেন ওই পলিটিক্যাল পার্টি এই পলিটিক্যাল পার্টি করে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য এইচ রায়। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। মেয়র ফিরহাদ হাকিম তিনি পুকুর ভরাটকে কেন্দ্র করে বলেছেন পুলিশ এই ভূমিকায় নিষ্ক্রিয়। দুবার এফআইআর করেও পুলিশ নিষ্ক্রিয় থাকলে লালবাজারে গিয়ে অভিযোগ জমা দিন, কি বলবেন আপনি? একটা হিন্দিতে কথা আছে যে 100 চুহা মারকে দিল্লি হজ কো চলে। আসলে এতদিন 12 বছরের একটা সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, দলের নাম তৃণমূল। পশ্চিমবঙ্গে একটা মানে পৌরসভা চালাচ্ছেন, কলকাতা পৌরসভা, তার মেয়র তৃণমূল, দলের নাম তৃণমূল। অথচ তিনি অভিযোগ করছেন পুকুর ভরাট করছেন, পুলিশ সেখানে অভিযোগ নিচ্ছেন না। তাহলে কার নির্দেশে অভিযোগ নিচ্ছেন না? এর পেছনে কারা? নিশ্চয়ই ফিরহাদ বাবু সেটা ভালো করে বলবেন।
উনি যখন জানেন এটা যে পুলিশ অভিযোগ নিচ্ছেন না, তাহলে এটাও উনি জানেন যে কেন অভিযোগ নিচ্ছেন না, কার নির্দেশে অভিযোগ নিচ্ছেন না, পুকুর ভরাটটা কার নির্দেশে হচ্ছে, এটাও তাহলে ওদের নির্দেশ জানা আছে। আসলে আমরা বলছি যে মানুষকে কার্যত ধোকায় রাখা হচ্ছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে। পুরোপুরি পরিকল্পনা করে পশ্চিমবঙ্গের এবং সারা কলকাতার জলাজমি ভরাট হয়েছে, বেআইনি নির্মাণ হয়েছে। এর পেছনে কারা আছে? একটা অর্গানাইজড ক্রাইম হয়েছে, অর্গানাইজড করাপশন হয়েছে, তার পেছনে অনেক বড় চক্র রয়েছে। তার দিকে কি দিক নির্দেশ করলেন ফিরহাদ হাকিম সাহেব? তাহলে কি ধরে নিতে হবে এর মধ্যে তৃণমূলের বড় বড় নেতারা যুক্ত? তাহলে উনিও সেটাই বলে দিন যে কারা কারা এর পেছনে আছে, উনি যদি জানেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য রায়। পুকুর ভরাট যাতে না হয় সেটা দেখা উচিত থানার। বেশিরভাগ থানা গ্রেপ্তার করে না। অভিযোগ জানাতে গেলে রাজনৈতিক দলের কথা বলে। কোনো রাজনৈতিক দলের দাদার বোর্ড নেই, মন্তব্য কলকাতা পুরসভার মেয়রের। পুকুর ভরাট নিয়ে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মেয়র ফিরহাদ হাকিম। পুলিশ এই ভূমিকায় নিষ্ক্রিয়। পুকুর ভরাট যাতে না হয় সেটা দেখা উচিত থানার। বেশিরভাগ থানা সেটা করে না। দুবার এফআইআর করার পরেও সেই নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ তুলেছেন মেয়র ফিরহাদ হাকিম। দেখি যে পুলিশ কাজ করছে না, তাহলে আমরা এফআইআর এর বেসিসে আমরা পুলিশ কমিশনারকে জানাবো যে এখানে পুলিশ কাজ করছে না বা এফআইআর করার সত্ত্বেও কর্ণপাত করছে না। এটা শুধু কর্পোরেশনের নয়, পুলিশেরও দেখার দায়িত্ব যে কোন পুকুর ভরাট হচ্ছে কি ভরাট হচ্ছে। নো পুকুর ভরাট হওয়া উচিত না, এটা থানারও দেখা উচিত। থানা কি করে? আপনাদের যখন যাবেন ওই পলিটিক্যাল পার্টি এই পলিটিক্যাল পার্টি করে। কোনো পলিটিক্যাল পার্টির দাদার নামে তো ওখানে বোর্ড নেই যে পুকুরটা আমি ভরাট করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। ফিরহাদ হাকিম তিনি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ। তিনি বলেছেন দুবার এফআইআর করেও পুলিশ নিষ্ক্রিয় থাকলে লালবাজারে যোগাযোগ করুন। কি বলবেন আপনি? মানে একশো লালবাজারে যোগাযোগ করলে কি ঘোরাহাতি হবে সেটা আমরা এবং সাধারণ মানুষ জানে। 2 নম্বর বিষয় হচ্ছে যে ফিরহাদ হাকিম যিনি প্রকাশ্যে বিবৃতি দেয় যে যারা আল্লাহর আশীর্বাদ পায়নি তারা ভাগ্যবান নয়, অর্থাৎ সংখ্যাগুরু মানুষের উপর আল্লাহকে চাপিয়ে দিতে চাইছে, ধর্মকে চাপিয়ে দিতে চাইছে। এইরকম একটা সাম্প্রদায়িক পাকিস্তানপন্থী নেতা, সে কি বললো না বললো ওতে কিচ্ছু যায় আসে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। দুবার এফআইআর করেও নিষ্ক্রিয় থাকলে পুলিশ লালবাজারে যোগাযোগ করুন, এমনই মন্তব্য করেছেন মেয়র ফিরহাদ হাকিম। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোটে অন্তর্ঘাতে যুক্ত নেতাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করতে শুরু করলো তৃণমূল। বহিষ্কার করা হলো 3 অঞ্চল সভাপতিকে। নিজেদের ব্যর্থতা ঢাকতে এই পদক্ষেপ। কটাক্ষ বিজেপির। দল বিরোধী কাজ করিনি, পাল্টা দাবি বহিষ্কৃত তৃণমূলের অঞ্চল সভাপতির। দলবিরোধী কাজের অভিযোগ। বাঁকুড়ায় বহিষ্কৃত 3 তৃণমূল অঞ্চল সভাপতি। ভোটে অন্তর্ঘাতে যুক্ত থাকার অভিযোগ। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার ধরাশায়ী হন কেন্দ্রীয় মন্ত্রী। সুভাষ সরকারকে হারিয়ে জয় ছিনিয়ে নেন অরূপ চক্রবর্তী। 33,000-এরও বেশি ভোটে জেতেন অরূপ। জয় এলেও অস্বস্তির কাঁটা খচখচ করছে। দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে লাগাতার অন্তর্ঘাতের অভিযোগ। ভোট মিটতেই তাই কড়া পদক্ষেপ তৃণমূলের। দলবিরোধী কাজের অভিযোগে 3 অঞ্চল সভাপতিকে বহিষ্কার করল বাঁকুড়া জেলা তৃণমূল। বাঁকুড়ার সিমলাপাল অঞ্চল তৃণমূল সভাপতি দেবাশিস গুলি, পাঁশশোরলা অঞ্চল তৃণমূল সভাপতি বিবেকানন্দ সিংহ মহাপাত্র ও কেঞ্জাকুড়া অঞ্চল তৃণমূল সভাপতি রঞ্জিত চট্টোপাধ্যায় কোনো দলবিরোধী কাজ করেননি, দাবি বহিষ্কৃত তৃণমূল অঞ্চল সভাপতির। দক্ষতার সহিত যতটুকু পারিছি সেই রাজনীতি এবং মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি আমরা তৃণমূল দলটাকে। বর্তমানে দল বিরোধীর তো কোনো প্রশ্নই নাই। এই দলটা করি, এই দলটা যতদিন বাঁচবো ততদিন এই দলটা করবো, মমতা ব্যানার্জির কাছে।
দলের মধ্যে থেকে বিশ্বাসঘাতকতা করলে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দলের কাজ করেনি, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তদন্ত চলছে, যার যার বিরুদ্ধে পাবো তাদেরকে দলে রাখবো না, দল থেকে তাড়িয়ে দেবো। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাদের তৃণমূল কংগ্রেস করার অধিকার নেই। নিজেদের ব্যর্থতা ঢাকতে এই পদক্ষেপ, কটাক্ষ বিজেপির। যারা উচ্চ নেতৃত্ব আছে তো কাউকে তো বলির বখরা করতে হবে, আর সেই কারণে এইভাবে নিচের স্তরের কর্মীদের ঘাড়ে দায় চাপিয়ে এইভাবে নিজেদের যে ফল্ট, নিজেদের যে জায়গায় খামতি রয়েছে সেই জায়গাগুলো লুকানোর চেষ্টা। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি আগামী দিনেও এই প্রক্রিয়া চলবে। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। মাথাভাঙা বিজেপির সংখ্যালঘু মোর্চার মহিলা নেত্রীকে হেনস্থার ঘটনায় নেত্রীর ছেঁড়া জামা কাপড় চাইল পুলিশ। ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পুলিশকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারের। তদন্তকারী অফিসার এবং ঘোংসাডাঙ্গার ওসিকে সাসপেন্ডের পাশাপাশি ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিরোধী দলনেতার। অভিযোগে আমল দিতে নারাজ তৃণমূল। মাথাভাঙায় বিজেপি নেত্রীকে হেনস্থা, তদন্তে ছেঁড়া জামাকাপড় চাইল পুলিশ। পুলিশকে পাল্টা নিশানা শুভেন্দুর, সিবিআই তদন্তের দাবি। কোচবিহারের মাথাভাঙায় বিজেপির মাইনরিটি মোর্চার মহিলা সদস্যকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। ঘটনায় সরগরম হয় রাজ্য রাজনীতি। এই ঘটনাকে হাতিয়ার করে বিক্ষোভ বিজেপি। অভিযোগকারী মহিলার সঙ্গে শিলিগুড়ি সার্কিট হাউসে সাক্ষাৎ করেন রাজ্যপাল। সেখানেই মহিলা জানান রাজ্য পুলিশে তার ভরসা নেই। রাজ্যপাল তো বলল যে ঠিক আছে, আমি ব্যবস্থা করবো, ভালো আছে, চিন্তা করে বাধা করলে। এখন কি মমতার পুলিশের, মমতা ব্যানার্জির আমি কোনো ভরসা পাই না, ওদের দিয়ে কোনো হবে না। তদন্তের স্বার্থে অভিযোগকারী মহিলার ছেঁড়া জামাকাপড় চাইল কোচবিহার পুলিশ। এই ঘটনায় পুলিশকে পাল্টা নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর দাবি তৃণমূলের গুন্ডারাই মহিলার পোশাক খুলে নিয়ে যায়। তদন্তকারী অফিসার এবং ঘোকসাডাঙ্গার ওসিকে সাসপেন্ডের দাবি করেন। একই সঙ্গে সিবিআই তদন্তের দাবি জানান শুভেন্দুর অভিযোগের কি জবাব দিচ্ছে তৃণমূল কংগ্রেস? ইজ্জত নিয়ে সস্তার রাজনীতি করতে বিজেপিকে এর আগে বাংলার মানুষ দেখেছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীতে যেভাবে মাত্র 2000 টাকার বিনিময়ে মামুনুদের মিথ্যা ধর্ষণের, যৌন নির্যাতনের অভিযোগ করতে বলেছিল, যেভাবে সাদা কাগজে সই করিয়ে বা ইংরেজি না জানা মহিলাদের ইংরেজিতে চিঠি লিখে জোর করে সই করিয়ে মিথ্যাচার করেছিল, পরবর্তী ক্ষেত্রে গঙ্গাধর কয়াল কাদরী মন্ডল সভাপতি তার ভিডিও ক্লিপিং এর মধ্যে দিয়ে সেই সত্যতা সামনে চলে এসেছিল। আর দ্বিতীয়ত বলি, সিবিআই এমন একটা ইনভেস্টিগেটিং এজেন্সি যেটা পুরোপুরি বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। কোচবিহার মাথাভাঙার এই ঘটনার সঙ্গে প্রথম থেকেই কোনো রাজনৈতিক যোগ পায়নি পুলিশ। পারিবারিক গোলমালের কারণেই মহিলাকে মারধরের ঘটনা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানায় রাজ্য পুলিশ। কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।